ভারতের রাজধানী নয়াদিল্লিতে বুধবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 52.3 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে প্রতিবেশী পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়াতে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিকল্পনা ছাড়া গাজা যুদ্ধে জিততে পারবে না ইসরায়েল, মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এদিকে ট্রাম্পের বিরুদ্ধে মামলায় রায় জানাতে আলোচনায় বসছেন জুরিরা। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বুধবার দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 52.3 ডিগ্রি সেলসিয়াসে। দিল্লির মুঙ্গেশপুর এলাকায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার দুপুরে। এদিকে পাশের দেশ পাকিস্তানে তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং বেড়ে যাওয়াতে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। এই রঙিন ছাতাগুলো এখন স্বস্তি দিচ্ছে আহমেদাবাদের মানুষদের। তীব্র দাবদাহ থেকে বাঁচাতে মোট 887টি ছাতা ঝুলানো হয়েছে এই রাস্তায়। 1956 সালে রাজস্থানের আলওয়ারে রেকর্ড হয়েছিল ভারতের সর্বোচ্চ 50.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার সব রেকর্ড ভেঙে দিয়েছে দিল্লির তাপমাত্রা। গরমে হাঁসফাঁস করছে রাজধানী দিল্লি। বুধবারই হাফ সেঞ্চুরি পেরিয়েছে রাজধানীর তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 52.9 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রাও। তবে দিল্লির রেকর্ড এই তাপমাত্রার পর সন্দেহ তৈরি হয়েছে, সত্যিই কি তাপমাত্রা 52 ডিগ্রি ছুঁয়েছিল কিনা। বুধবার মুঙ্গেশপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.9 ডিগ্রি। ওই আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর বিভিন্ন অংশে আরও কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি রয়েছে দিল্লি জুড়ে। দিল্লির তীব্র গরমের হাত থেকে বাঁচতে সব স্কুল 30 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তীব্র গরমে দিল্লিতে লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান। এরই মধ্যে দেশটিতে লোডশেডিং বেড়েছে ব্যাপকভাবে। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে নাগরিকরা। করাচি ও পেশোয়ার সহ অসংখ্য শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ভারতের শিলিগুড়িতে 29 মে থেকে আগামী 2রা জুন বিকেল পর্যন্ত টানা 5 দিন পৌরসভার সরবরাহ করা পানি পান করা নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা। এ ঘোষণা দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পৌরসভার বাসিন্দারা যাতে তা পান না করেন সেজন্য মাইকিং করা হয়। এজন্য শহরবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন মেয়র। তবে সরবরাহ করা জল পান করা ছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। এই পরিস্থিতি সামলাতে 1 লাখ পানীয় জলের পাউচ সরবরাহ করবে কর্তৃপক্ষ। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এর আওতায় নাগরিকত্ব দেওয়া শুরু করেছে ভারত। এরই মধ্যে দেশটির পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড ও হরিয়ানা রাজ্যে বেশ কয়েকজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে ঠিক কতজনকে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, তারা এই 3 রাজ্যে বেশ কয়েকজনকে নতুন সংশোধিত নাগরিকত্ব আইনে নাগরিকত্ব দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে অন্তত 8 জনকে এই আইনের আওতায় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই 8 জনের সবাই বাংলাদেশ থেকে যাওয়া বলে জানিয়েছে সূত্রটি। আজ নির্বাচনী প্রচার শেষ করে সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী শনিবার দেশটির লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার শেষ দিন। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন তিনি। 2014 সালে কেদারনাথ আর 2019 সালে মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে মূল ভূখণ্ড থেকে 500 মিটার দূরে একটি শিলায় বসে তিনি ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ। সেখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর মিলেছে। এবার সেখানে ধ্যান মণ্ডপে ধ্যানে বসছেন মোদী।
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি এপির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের মেয়াদ 7 দিন বাড়ানোর আবেদনের শুনানি করতে রাজি নয় ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মামলাটি তালিকাভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ কেজরিওয়ালকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে। মূলত তিনি লোকসভা ভোটের ফলাফল ঘোষণা করার সময় কারাগারের বাইরে থাকতে চাইছেন বলে জামিন আবেদন করেছেন। আগামী 1 জুন কেজরিওয়ালের 21 দিনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হচ্ছে এবং শর্ত অনুযায়ী 2 জুন কারা কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে তাকে। এদিকে আগামী 1 জুন লোকসভা নির্বাচনের 7ম দফায় ভোট শেষ হবে এবং 4 জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। গাজা ও মিশর সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ করিডোরে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আরও 7 মাস গাজায় যুদ্ধ চলতে পারে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে রাফা অভিযানে ইসরায়েল চূড়ান্ত সীমা লঙ্ঘন করেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আর রাফার নিরাপদ অঞ্চলে 4 দিনের হামলায় 66 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। এটি গাজা উপত্যকার সীমান্তবর্তী রাফা শহরের স্যাটেলাইট চিত্র। 7 অক্টোবর ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরুর পর এখানেই বাধ্য হয়ে পালিয়ে আসেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণ। কিন্তু লাখ লাখ বেসামরিক মানুষ রাফায় অবস্থান নেওয়ার পর আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এখন সেখানেই নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি জানিয়েছেন, গাজায় এই যুদ্ধ চলতে পারে আরও 7 মাস। একই দিন ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তারা গাজা ভূখণ্ড ও মিশর সীমান্তের মধ্যকার সরু ফিলাডেলফি করিডোরের অপারেশনাল নিয়ন্ত্রণ নিয়েছে। এই বাফার জোনটি 1979 সালে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তির অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। যদিও এ দাবি অস্বীকার করে মিশর জানিয়েছে, মূলত রাফাতে নিজেদের অভিযানের গুরুত্ব বোঝাতেই এমন দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের রাফা অভিযান চূড়ান্ত সীমা লঙ্ঘন করেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে পরিকল্পনা ছাড়া ইসরায়েল গাজা যুদ্ধে জিততে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। With regard to Rafah, যুদ্ধ পরবর্তী পরিকল্পনা না থাকলে হামাসের হাতেই দায়িত্ব ছেড়ে দেওয়া হবে, যা অগ্রহণযোগ্য। অথবা যদি সেটি নাও হয়, তাহলে আমরা সেখানে বিশৃঙ্খলা, অনাচার দেখতে পাব এবং সেখানে একটি ক্ষমতা শূন্যতা সৃষ্টি হবে, যা শেষ পর্যন্ত আবার হামাস গোষ্ঠীর মাধ্যমেই আবার পূর্ণ হবে। 26 মে রাফায় শরণার্থী তাঁবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রে দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। এদিকে ত্রাণ সরবরাহের জন্য গাজায় যে অস্থায়ী ভাসমান সমুদ্র বন্দর তৈরি করেছিল মার্কিন সেনাবাহিনী, সাগরের ঢেউ জোর বাতাসে তা ভেঙে পড়েছে। তবে দ্রুতই সেটি মেরামত করা হবে বলে জানিয়েছে পেন্টাগন। সৃষ্টি ঘটক, 71। গাজার রাফা শহরে আইসিজের রায় উপেক্ষা করেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাই দিশেহারা হয়ে পড়েছে সেখানে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তাদের মধ্যে অনেকেই এখন পর্যন্ত বেশ কয়েকবার বাস্তুচ্যুত হয়েছে। প্রায় 7 থেকে 8 বার জায়গা পরিবর্তন করার পরও তারা পায়নি কোনো নিরাপদ আশ্রয়। তাই তাদের এখন একটাই প্রশ্ন, তারা কোথায় যাবে আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। আবারও নিজেদের সবকিছু গুছিয়ে পালাতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনের তালাল সাইদ সালমান পরিবার। কারণ বর্তমানে রাফা শহরে বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবু ক্যাম্প লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সালমান বলেন, এই নিয়ে 8 বারের মতো তিনি পরিবার সহ বাস্তুচ্যুত হয়েছেন। প্রথমে তারা বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হলেও কোথাও নিরাপদ স্থানের সন্ধান মেলেনি। আমরা এখন কোথায় যাব? আমার সাথে আমার কেবল সন্তান রয়েছে, তারা সবাই শিশু। আমি এখন তাদের নিয়ে কোথায় যাব আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবো? সালমান ও তার পরিবার বর্তমানে খান ইউনিসের হামাদ শহরে আশ্রয় নিয়েছে। তবে খান ইউনিসের হামাদ এলাকাটিও এখন নিরাপদ নয়। তারপরও সেখানেই যেতে বাধ্য হচ্ছেন তারা।
রাফাতে এখন আমরা নিজেদের চোখের সামনেই মৃত্যু দেখতে পাচ্ছি। আমার সাথে থাকা শিশুরা সবাই আহত হয়েছে। আমরা এখন হামাদে পালিয়ে যাচ্ছি, যদিও হামাদ এখনো নিরাপদ নয়, সেখানেও মৃত্যু মিছিল চলছে। আন্তর্জাতিক বিচার আদালত রাফা শহরে অভিযান বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে সেখানে নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইউএনের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বলছে, রাফা জুড়ে ইসরায়েলের তীব্র বোমা হামলা থেকে বাঁচতে গত ৩ সপ্তাহে প্রায় ১০ লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। ঋতু সাহা, ৭১। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভে চীন সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিংয়ে চীন ও আরব দেশগুলির কোঅপারেশন ফোরামে কথা বলেন তিনি। গাজা পুনর্গঠনে সহায়তার পাশাপাশি জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থায় $30 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন শি জিনপিং। এই সময় তিনি আরও বলেন, গাজা ইসরায়েলি হামলা চলতে থাকলে দ্বিরাষ্ট্র সমাধান সম্ভব নয়। এছাড়াও আরব দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবার কথা বলেন চীনা প্রেসিডেন্ট। গাজা নির্বিচারে গণহত্যা চালানো ইসরায়েলের নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বদলি করা হয়েছে। সেখানে তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। ব্রাজিলের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলি এই অভিযানকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। এর জেরে ইসরায়েল ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে তিরস্কার করে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি দূতাবাসে আগুন দিয়েছে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, আগুনে দূতাবাসের দেয়াল ও দেয়ালের ভেতরে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনের কোনো ক্ষতি হয়নি। গাজার দক্ষিণাঞ্চল শহর রাফা ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহতের প্রতিবাদে ইসরায়েলি দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল মেক্সিকান ফিলিস্তিনিপন্থীরা। সেই অনুযায়ী প্রায় ২০০ ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি। বুধবার এরদোয়ান বলেন, নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পায়ারিজমের সহযোগিতা পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। এরদোয়ান জাতিসংঘের তীব্র সমালোচনা করে বলেন, ২১ শতাব্দীতে এসে এই গণহত্যা বন্ধ করতে না পারলে এই সংস্থার ভালো দিক কি? তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদেরও রক্ষা করতে পারছে না। তারা কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন জানতে চেয়ে তুরস্ক প্রেসিডেন্ট বলেন, গাজায় জাতিসংঘের চেতনা মরে গেছে। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ৩টি সাগরে ৬টি জাহাজে হামলার দাবি করেছে। বুধবার গোষ্ঠীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ লাক্স ইয়েমেনের উপকূলে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, লোহিত সাগরে মরিয়া ও সিলেডি, আরব সাগরে আলবা ও মার্স্ক এবং ভূমধ্য সাগরে মিনারভার আন্থোনিয়া জাহাজে হামলা করা হয়েছে। গাজা ইসরায়েল যুদ্ধের বিরোধিতায় ফিলিস্তিনদের প্রতি সংহতি জানাতে বাণিজ্যিক নৌযানে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে হুতিরা। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে জানাবো বিশ্বের আরও কিছু খবর। ৭১-এর সাথেই থাকুন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের করা মামলার রায় জানাতে আলোচনায় বসছেন মার্কিন জুরিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে ৫ সপ্তাহের বেশি সময়ের শুনানির পর এখন জুরিরা সিদ্ধান্ত দেবেন মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা নিতে হবে সে ব্যাপারে জুরিদের নির্দেশনা দেন বিচারক জুয়ান মার্চেন। তিনি তার নির্দেশনায় বলেছেন, কোনো ধরনের দ্বিধা বা সন্দেহ রেখে আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হংকংয়ে নাশকতার অভিযোগে ১৪ গণতন্ত্রপন্থী কর্মীকে দোষী সাব্যস্ত করেছেন সেখানকার একটি আদালত। বেজিংয়ের চাপিয়ে দেয়া কঠোর আইনের আওতায় আজ বৃহস্পতিবার এই ব্যক্তিদের দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া অভিযোগ থেকে রেহাই দেওয়া হয়েছে ২ জনকে। চীনের নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে এই আইন সরকার বিরোধীদের দমনে প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ সমালোচকদের। হংকংয়ের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক মামলায় ৪৭ জন গণতন্ত্রপন্থী কর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্য থেকে আদালত আজ এই কয়েকজনকে দোষী সাব্যস্ত করেছে।